নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আমেরিকার পর ইতালিতে এবার দুর্নীতির দায়ে আদানি জেরবার। তারপর বলো, কি ভাবছো টাবছো? বাবা, খুব ফুর্তিতে আছিস মনে হচ্ছে। তা তো আছেই, মা আদর করে হাতে কিছু টাকা পয়সা গুঁজে দিল। তাই? কিন্তু কেন? বললো কিছু জামা কাপড় কিনে নে, পুরনো পরে আর ঘুরিস না। টাকা নিয়েছিস ভালো কথা, কিন্তু মনে রাখিস অর্থম অনর্থম। অর্থম অনর্থম মানে? মানে অর্থই অনর্থের মূল কারণ। এই, এটা তুমি আমাকে বলছো না, ঠিক কি না? আমার সঙ্গে মিশছিস, এটুকু তো ঠিকই বলবি। বেশ, তাহলে এবার ঝেড়ে কাশো দেখি। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ তাদের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের দামে কারসাজি, ইনসাইডার ট্রেডিং এরকম নানা অনিয়মের অভিযোগ তুলেছিল। তারপর কি হলো? ফিনান্সিয়াল টাইমস এই মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 2026 একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, ইতালির সবচেয়ে বড় ব্যাংক ইন্টেসা সানপাওলো আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির ভাই বিনোদ আদানির দুই সহযোগী চ্যাং চুং লি এবং নাসের আলীকে তদন্তের আওতায় আনে। এই তদন্ত শুরু হয় 2023 সালের জানুয়ারিতে মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পরপরই। তারপর তুই এই খবরটা দেখ, সবটা বুঝবি। ফিনান্সিয়াল টাইমসের সাম্প্রতিক রিপোর্ট আদানি গোষ্ঠীকে ঘিরে পুরনো অভিযোগকে আবার সামনে এনেছে। ইতালির বড় ব্যাংক ইন্টেসা সান পাওলো হিন্ডেনবার্গ রিপোর্টের পর বিনোদ আদানির দুই সহযোগীর অ্যাকাউন্ট খতিয়ে দেখে। ব্যাংক সন্দেহজনক লেনদেনের রিপোর্ট দেয় এবং অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করে। এই তথ্য আন্তর্জাতিক অনুসন্ধানী নেটওয়ার্ক OCCRP থেকে এসেছে। বিষয়টি শুধু আর্থিক অনিয়মের সন্দেহ নয়, শেয়ার বাজারে গোপন মালিকানা ও দাম প্রভাবিত করার আশঙ্কাও তুলে ধরছে। রিপোর্টে বলা হয়েছে, দুই বিদেশি ব্যবসায়ীর বিপুল অর্থ এমন হেজ ফান্ডে ছিল যার সম্পদ সম্ভবত আদানি সংস্থার শেয়ারে বিনিয়োগ করা হয়েছে। নথিতে আরও ইঙ্গিত রয়েছে যে অফশোর সংস্থা ব্যবহার করে আসল নিয়ন্ত্রণ গোপন করা হয়েছে। এগুলি হিন্ডেনবার্গের দাবিকে শক্ত করে। আদানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত লোকজন পরোক্ষভাবে শেয়ার ধরে রেখে বাজারে প্রভাব ফেলতে পারে। আদানি গোষ্ঠীর দুই ঘনিষ্ঠ সহযোগী চ্যাং চুং লিং ও নাসের আলী শাবান আহালি বেনামি অর্থ ব্যবহার করে বিপুল পরিমাণ আদানি শেয়ার কিনেছিলেন। বিভিন্ন হেজ ফান্ডের মাধ্যমে প্রায় $3 বিলিয়ন শেয়ার 2023 সাল পর্যন্ত ধরে রাখা হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ আছে। এই দুই ব্যক্তি নাকি সুইজারল্যান্ডের একটি ব্যাংকের কাছেও নিজেদের বড় অংশীদারিত্বের কথা স্বীকার করেছিলেন। এইসব প্রশ্নের মাঝেই সরকারের ভূমিকা নিয়ে বড় সন্দেহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আদানি গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক বহুদিন ধরেই আলোচিত। বিমানবন্দর, বন্দর, বিদ্যুৎ, কয়লা একাধিক বড় সরকারি প্রকল্পে আদানি গোষ্ঠীর দ্রুত উত্থান অনেকের কাছে স্বাভাবিক মনে হয় না। যখন আন্তর্জাতিক স্তরে সন্দেহ তদন্তের খবর আসে, তখন কেন্দ্র সরকারের নীরবতা চোখে পড়ে। সরকার স্পষ্টভাবে কোনো নিরপেক্ষ ও খোলা তদন্তের উদ্যোগ নেয়নি। এই অভিযোগ নতুন নয়। সেবি আদানি গোষ্ঠীকে আগেই কিছু অভিযোগ থেকে মুক্তি দিয়েছে, কিন্তু বিদেশি ব্যাংকের অভ্যন্তরীণ নথি ও আন্তর্জাতিক সাংবাদিকদের রিপোর্ট দেখাচ্ছে প্রশ্ন শেষ হয়নি, বরং প্রশ্ন আরও বেড়েছে। সরকার যদি সত্যি স্বচ্ছতা ও আইনের শাসনে বিশ্বাস করে, তবে আদানি গোষ্ঠীকে ঘিরে সব অভিযোগের পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত হওয়া দরকার ছিল। তা না হলে মানুষের মনে সন্দেহ থেকেই যাবে যে বড় কর্পোরেট গোষ্ঠী রাজনৈতিক আশ্রয় পাচ্ছে। একদিকে সাধারণ মানুষ ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স না রাখলে হাজার হাজার কোটি টাকা জরিমানা দিচ্ছেন, অন্যদিকে বড় শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে ওঠা গুরুতর প্রশ্নে সরকার নীরব। এই দ্বৈত মানদণ্ড গণতন্ত্র ও অর্থনীতির জন্য বিপজ্জনক। আদানি মোদি যোগসূত্র নিয়ে যে প্রশ্ন উঠছে, তা স্পষ্ট ও বিশ্বাসযোগ্য উত্তর না দিলে দেশের শাসন ব্যবস্থার উপর মানুষের আস্থা আরও দুর্বল হবে। এ তো বড় কেলেঙ্কারি গো। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু সরকার এই নিয়ে কিছু করছে না। 2014-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন অর্থনৈতিক অপরাধীদের ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বাস্তবে হলো কি? মোদী সরকার বাঁচিয়ে চলছে। কারা বলছে এই কথা? বলছে কংগ্রেস। ইডি, সিবিআই মতন এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন সংস্থার উপর চাপ তৈরি করে। সরকার নাকি আদানিদের ব্যবসা বাড়ানোর সুযোগ পাইয়ে দিয়েছে। এ তো খুব সাংঘাতিক অভিযোগ। হ্যাঁ, দেশের অর্থনীতি আর সুরক্ষার দিকে তাকালে সাংঘাতিক তো বটেই। আর কি বলছে কংগ্রেস? তুই নিজেই দেখে নে। আদানি গোষ্ঠীকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক অনুসন্ধানী সংস্থা OCCRPর একটি রিপোর্টকে ঘিরে। কংগ্রেসের দাবি, আদানি গোষ্ঠী আগেও এই ধরনের সব অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু প্রশ্ন হলো, অভিযোগ যতই গুরুতর হোক না কেন, দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলির তদন্ত কেন বছরের পর বছর ধরে ঝুলে থাকে? কংগ্রেসের দাবি, সেবির হাতে থাকা 24টি মামলার মধ্যে 22টি এখনও অসম্পূর্ণ।
এর মধ্যে ইনসাইডার ট্রেডিং, ন্যূনতম পাবলিক শেয়ার হোল্ডিংয়ের নিয়ম ভাঙা, সন্দেহজনক লেনদেন এবং শেল কোম্পানির মাধ্যমে প্রায় 20,000 কোটি টাকা ঢোকানোর অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্ট 2023 সালে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা বললেও প্রায় 3 বছর পেরিয়ে গেছে। কংগ্রেস আরও বলছে, আদানি গোষ্ঠীর দ্রুত বিস্তারের পেছনে সরকারি নীতির বিশেষ সুবিধে কাজ করেছে। বিমানবন্দর বন্ধ, বিদ্যুৎ ও সিমেন্টের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এক শিল্পগোষ্ঠীর প্রভাব বাড়াকে তারা দেশের বিকাশের অন্যতম সহায়ক বলে সাফাই গাইছে। বাজারে প্রতিযোগিতার বদলে রাজনৈতিক ঘনিষ্ঠতা এখানে বড় শক্তি হয়ে উঠেছে। বিদেশ নীতিতেও এই ঘনিষ্ঠতার প্রভাব পড়েছে বলে অভিযোগ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশে আদানি গোষ্ঠীকে প্রকল্প পেতে কূটনৈতিক স্তরে সাহায্য করা হয়েছে বলে কংগ্রেসের দাবি। একই সঙ্গে অতিরিক্ত দামে কয়লা আমদানি করে 2021 থেকে 2023 সালের মধ্যে প্রায় 12,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। এর বোঝা পড়েছে সাধারণ মানুষের বিদ্যুৎ বিলের ওপর। সবচেয়ে গুরুতর অভিযোগ, সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রায় 2,000 কোটি টাকার ঘুষ কাণ্ড। কংগ্রেস বলছে, এই বিষয়টি এখন মার্কিন কর্তৃপক্ষ তদন্ত করছে। দেশের ভেতরে যেখানে তদন্ত থমকে থাকে, সেখানে বিদেশে তদন্ত শুরু হওয়া মোদী সরকারের জন্য যথেষ্ট অস্বস্তির। এইসব অভিযোগ খতিয়ে দেখার জন্য কংগ্রেস যৌথ সংসদীয় কমিটির দাবি তুলেছে, কিন্তু সরকার সেই দাবি মানতে নারাজ। মুখে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বলা হলেও বাস্তবে প্রভাবশালী শিল্পগোষ্ঠীর ক্ষেত্রে সরকারের নীরবতা ও ধীর গতি প্রশ্ন তুলছে, এই লড়াই কি আদৌ সবার জন্য সমান? দেখলাম, এসব কি হচ্ছে বলো তো? শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কিরকম সর্বনেশে? এই ধর না, তুই যদি মোদী সরকারের কাছের লোক হোস, তাহলে খুন করলেও তোর কিচ্ছু হবে না। আর কাছের লোক না হলে? তাহলে একটা আম চুরি করলেও তোর ফাঁসি হতে পারে। এ আবার কিরকম বিচার? এ হলো স্বৈরাচারের বিচার, মোদী সরকারের বিচার। যারা গণতন্ত্রকে বাঁচাতে চায়, প্রতিবাদ করে, তাদের জামিন হয় না। তারা জেলে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা পায় না। কিন্তু বিজেপির কাছের লোকেরা যা খুশি করলেও তাদের 7 খুন মাপ। এই তো দিব্যি বুঝে ফেলেছিস আমার সঙ্গে মেলামেশা করার ফল। নে এবার শেষ শট। হ্যাঁ চলো, বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।